আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী 2025 তোমাদের আগামী রবিবারে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা, সেটা দিয়ে তোমাদের বৃত্তি পরীক্ষাটি শুরু হবে। তোমরা অনেকেই চিন্তিত রয়েছো যে আসলে বাংলা যেহেতু প্রথম তোমরা বৃত্তি পরীক্ষা দিচ্ছ কীরকম হবে, কারণ স্কুলে যে পরীক্ষা সেটা একটা সিলেবাস থাকে নির্দিষ্ট, আর তোমাদের বৃত্তি পরীক্ষার কিন্তু নির্দিষ্ট কোনো সিলেবাস নেই যে কোথা থেকে কীভাবে প্রশ্ন আসবে, শুধু এটুকুই তোমাদের দেওয়া রয়েছে এবং তোমাদের এখানে কোনো এক্সট্রা কোনো কোশ্চেন থাকবে না। তাই এটা নিয়ে তোমরা একটু বেশি চিন্তিত। তাই আমি হাজির হয়েছি তোমাদের বাংলা বিষয়ের, বিশেষ করে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের সর্বশেষ এবং ফাইনাল সাজেশন। এরপর আর কোনো সাজেশন দেওয়া হবে না। তোমরা আজকে যারা দেখছো এবং আগামীকাল শনিবার রয়েছে, তোমরা এই 2 দিনে পড়লেই এটা কমপ্লিট করতে পারবে। খুবই শর্ট একটি সাজেশন। আশা করি সাজেশনটা তোমাদের খুবই কাজে আসবে। তোমরা ইউটিউবে বিভিন্ন ধরনের সাজেশন পেয়ে যাবে, কিন্তু সে সকল থেকে আমার সাজেশনটা সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ আমার সাজেশনটা সম্পূর্ণ অর্থাৎ মানসম্পন্ন একটি সাজেশন আমি মনে করি। কারণ এর কারণটা আমি তোমাদেরকে সর্বশেষে বলে দিব। শুরুতে রয়েছে 2025 সালের সিলেবাস অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষার মানবন্টন। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 20 বা 20টি, যেখানে গদ্য থেকে 5টি, পদ্য থেকে 5টি এবং ব্যাকরণ অংশ থেকে 10টি, মোট 20টি তোমাদের বহু নির্বাচনী থাকবে। এরপরে সৃজনশীল থাকবে তোমাদের 40 নম্বর, অর্থাৎ 4টি সৃজনশীল থাকবে। তারপরে আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, যেখানে 10 মার্কস থাকবে তোমাদের। এরপরে নির্মিতি অংশে তোমাদের 30 নম্বর এবং অর্থাৎ পূর্ণমান 100 নম্বর, এবং তোমাদের 5 নম্বর তো 33, সেটা তোমরা জানো। বাংলা প্রথম পত্র, অর্থাৎ শুরুতেই আমরা দেখিয়ে দেবো বাংলা প্রথম পত্রের সাজেশনটি এবং এর মানবন্টন সহ অন্যান্য বিষয়গুলি এবং বহু নির্বাচনী সাজেশন। এরপরে দ্বিতীয় পত্রের অংশটা দেখিয়ে দেবো সর্বশেষে। তোমাদের বাংলা প্রথম পত্রে কিন্তু 60 মার্কস, অর্থাৎ প্রথম অংশে 60 মার্কস এবং দ্বিতীয় অংশে 40 মার্কসের। তোমরা গদ্য থেকে 2টি প্রশ্ন পাবে, তোমাকে 2টি লিখতে হবে। পদ্য বা কবিতা থেকে 2টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নই তোমাকে লিখতে হবে। আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এবং সেটাই লিখতে হবে তোমাকে। এই মোট 50 নম্বর, এবং তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10। এখান থেকে একটা বিষয় তোমরা জেনে রাখবে যে আনন্দ পাঠ থেকে কিন্তু তোমার কোনো সৃজনশীল বা কোনো এমসিকিউ থাকবে না। এখান থেকে শুধু একটি বর্ণনামূলক প্রশ্নই থাকবে তোমাদের। এরপরে আমরা মূল পাঠ্যসূচি বা সিলেবাসটা তোমাদের দেখে নিই। তোমরা এখনও রয়েছো অনেকেই সিলেবাসের কথা জিজ্ঞেস করো, স্যার সিলেবাস কীরকম হবে, সিলেবাস কি? আসলে তোমার বাংলা যে তোমাদের বাংলা সহ অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সম্পূর্ণ বইটাই মূলত তোমার সিলেবাস এবং পাঠ্যসূচি, এবং এখান থেকে তোমরা কি কি পড়বে। আমি এখানে কিছু স্টার তোমরা দেখতে পাচ্ছ, 3 স্টার দেওয়া রয়েছে। এই 3 স্টার যেগুলো দেওয়া রয়েছে তোমরা এগুলো আসলে সৃজনশীল অংশের জন্য একটু বেশি গুরুত্ব সহকারে পড়বে, যেহেতু তোমাকে প্রত্যেকটা তোমার এখানে আমি অনেক আগে একটা তোমাদের এই মানবন্টনের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু নিচে লেখা রয়েছে যে তোমাদের বৃত্তি পরীক্ষায় প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা পাঠ্যসূচি থেকে প্রশ্ন করা হবে। সেখান থেকে প্রশ্ন করা হতে পারে হয়, যেহেতু তোমাদের গদ্য এবং পদ্য থেকে সৃজনশীল এবং এমসিকিউ থাকবে, অর্থাৎ বহু নির্বাচনী। তোমার যে অধ্যায় থেকে সৃজনশীল দিবে না, সেই অধ্যায় থেকে কমপক্ষে একটি হলেও এমসিকিউ দেওয়া হবে, অর্থাৎ পুরো বইটাই তোমাকে পড়তে হবে, বিশেষ করে এমসিকিউর জন্য। আর সৃজনশীলের জন্য তোমরা কিছু অধ্যায় ফোকাস রাখতে পারো। তোমরা নর্মালিভাবে তো সবগুলো পড়বে, এবং বিশেষ করে যেগুলো আমি 3 স্টার দিয়েছি সেগুলো তোমরা ফোকাসে রাখতে পারো। এগুলো থেকে তোমার সৃজনশীল আসার সম্ভাবনা অত্যাধিক পরিমাণে। এখানে তোমাদের পাঠ্যসূচিতে মোট পাঠ্য বিষয় রয়েছে 11টি। এখান থেকে যেগুলো 3 স্টার দেওয়া রয়েছে, যেমন নাম্বার 1-এ রয়েছে অতিথির স্মৃতি, 3 নম্বরে যে পরে পাওয়া, 4 নম্বরে তৈলচিত্রের ভূত, এরপরে 7 নম্বরে সুখী মানুষ, 9 নম্বরে যে টপিক্সটা রয়েছে মংডুর পথে, এরপরে 12 নম্বরে গণ অভ্যুত্থানের কথা। এই বিষয়গুলো তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বে। তোমাকে সব তো পড়তেই হবে, বিশেষ করে এমসিকিউর জন্য তোমাকে সব পড়তে হবে, কিন্তু এরপরে সৃজনশীলের জন্য তোমরা এই অধ্যায়গুলো একটু বেশি ফোকাসে রাখবে। এরপরে পদ্য থেকে মানব ধর্ম, এরপরে বঙ্গভূমির প্রতি 2 বিঘা জমি, তারপরে তোমরা পড়তে পারো আবার আসিব ফিরে, এরপরে 21-এর গান, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আনন্দ পাঠ থেকে যেহেতু তোমার একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, তোমরা এখান থেকে কাকতারুও পড়তে পারো, তারপরে ফিলিস্তিনের চিঠি পড়তে পারো, তারপরে নাটকটা যে রয়েছে সেটা পড়তে পারো, এবং ভ্রমণ কাহিনীটাও তোমরা পড়বে। এর বাকি যেগুলো রয়েছে সেগুলো নর্মালিভাবে পড়ে যাবে, যদি এখান থেকে তোমার প্রশ্ন আসে জন্য তুমি লিখতে পারো। কিন্তু আমার এখানে যেগুলো 3 স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে, আশা করি তোমরা কমন পেয়ে যাবে।
এরপর এখানে একটা বিষয় রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সাজেশনের টপিকসগুলো মূল বইটি থেকে ভালো করে পড়বে। তোমার মূল বইয়ের পড়ার কোনো বিকল্প নেই। তোমরা অনেকে এখনও রয়েছে যারা সাজেশন আমি যে সাজেশন দিয়েছি সাজেশন পড়ার নিয়ম জানো না, তো এটা হয়তো তোমাদের কেউ বলেওনি। সাজেশন পড়ার নিয়ম হলো তোমাকে অবশ্যই সাজেশনের যে টপিকসগুলো সেগুলো আগে মেন বুক থেকে ভালো করে পড়ে নিতে হবে। এরপর সাজেশন, অর্থাৎ মেন বুক পড়তে হবে সবার শুরুতে বা সবার আগে, মেন বুকের পর তারপরে সাজেশন। মেন বুক সবার আগে রাখতে হবে। এরপরে তোমাদের তোমরা যে বই বৃত্তি সহায়িকা যে টেস্ট পেপার বা বই কিনেছো বা গাইড কিনেছো সেগুলোতে তোমরা 16, 17, 18 এই সকল যদি বোর্ড থাকে, অর্থাৎ যেটাই থাকুক না কেন, তোমরা তোমার ওই যে বৃত্তি সহায়িকা বা তোমাদের গাইডে যদি বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো থাকে সেগুলো তোমরা দেখতে পারো। কারণ এই থেকে তোমাদের সৃজনশীল সম্পর্কে স্পষ্ট একটি ধারণা চলে আসবে আসলে বোর্ড পরীক্ষায় বা বৃত্তি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে বা এর আসার ধরনটা কীরকম। তাই তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখবে, এগুলো দেখার কোনো বিকল্প নেই, এগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। অনেকেই এ কথা বলে না, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে বিগত সালের প্রশ্নগুলো দেখো, তোমরা এইটা থেকে যে এক্সপিরিয়েন্সটা পাবে সেটা আর কোথাও থেকে কিন্তু পাবে না। এরপরে বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা মূল বইটি ভালো করে পড়বে। আমি বারে বারে বলছি যে আসলে মূল বই পড়ার কোনো বিকল্প নাই। যেমনটাই বলুক না কেন, তোমার সাজেশন দিয়ে আমরাও কিন্তু সাজেশন দিয়েছি। আমি কিন্তু তোমাদের এমসিকিউর একটা সাজেশন দিয়েছি, সেখানে 200 থেকে 300 মতো এমসিকিউ রয়েছে, তোমরা সেগুলো দেখবে। কিন্তু সেটার আগে আমি ওই ভিডিওতে বলে আসছিলাম যে আসলে তোমার মূল বইয়ের কোনো বিকল্প নাই, তোমাকে মূল বইটা পড়ে এরপর সাজেশনগুলো দেখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মূল বইটি ভালো করে পড়বে, দাগিয়ে দাগিয়ে পড়বে, ইম্পর্টেন্ট বিষয়গুলো বারে বারে পড়বে। এরপরে বিগত সালের এমসিকিউ বিশেষ করে 16 থেকে 19 পর্যন্ত তোমার যতগুলো থাকে, তোমার 16 থেকে 19-এর ভিতরে যদি সবগুলো পারো সবগুলো পড়বে, আর যতগুলো তোমার সংগ্রহে আছে সবগুলো পড়বে। এর বাইরেও যদি তোমার টপ 10 স্কুলের প্রশ্নগুলো তোমরা পড়তে পারো। এরপরে অবশ্যই যে বিষয়টা করবে সেটা হলো পাঠ পরিস্থিতি এবং শব্দ অর্থগুলো পড়বে, গদ্য এবং পদ্যের। এগুলো তোমাকে পাঠ সম্পর্কে একটা আইডিয়া দেবে যে এই পাঠটা কোন বিষয়ের উপর আসলে লেখা হয়েছে। তোমার সৃজনশীল লেখার ক্ষেত্রে কিন্তু তোমার এই পাঠ পরিস্থিতিটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সেটা পড়বে। তোমার বিশেষ করে কবিতাগুলো তো আরও ইম্পর্টেন্ট, যে এই কবিতাটা কী সম্পর্কে লেখা হয়েছে বা এই কবিতা দিয়ে কী বোঝানো হয়েছে সেটা বোঝানোর জন্য তোমার কবিতার যে পাঠ পরিস্থিতিটা রয়েছে সেটা পড়তে হবে। এরপর শব্দার্থ পড়তে পারো তোমার টিকের জন্য বা এমসিকিউর জন্য, তোমরা এগুলো পড়তে পারো। এই ছিল আসলে তোমাদের বাংলা প্রথম পত্রের যে সাজেশন, সেই সাজেশনটি। আশা করি তোমরা এই সাজেশনটি ফলো করলে তোমরা বেশ উপকৃত হবে, এবং এটা শেষ মুহূর্তের সাজেশন। তোমরা এখন থেকে পড়া শুরু করো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। এরপরে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র, যেখানে তোমাদের মার্কস থাকবে 40 মার্কস, এবং এখানে একটা বিষয় রয়েছে বাংলা ব্যাকরণ থেকে 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। প্রতিটি প্রশ্নের মানে এখানে আমি দিয়ে দিয়েছি। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টি, এতে 10 মার্কস। নির্মিত অংশে 30 মার্কস, যেখানে নাম্বার 1-এ থাকবে তোমাদের পত্র এবং অথবা দরখাস্ত, যে কোনো একটি বিষয় থাকবে তোমাদের, আর কোনো অথবাই থাকবে না। শুধু এই যে প্রবন্ধ রচনায় শুধু তোমরা 2টি পাবে। এছাড়া উপরে যে 3টি বিষয় রয়েছে বিষয়বস্তু, কোনোটাই কিন্তু অতিরিক্ত কোনো অপশন পাবে না, যেটা আসবে তোমাকে সেটাই লিখতে হবে। তোমার যদি পত্র আসে পত্র লিখতে হবে, দরখাস্ত আসলে দরখাস্ত লিখতে হবে, সারাংশ সারমর্ম যেটাই আসুক না কেন সেটাই লিখতে হবে। তাহলে তোমাদের নাম্বার 1-এ পত্র, এতে 5, নাম্বার 2-এ সারাংশ অথবা সারমর্ম, এতে তোমাদের 5 মার্কস। এরপরে নাম্বার 3 ভাব সম্প্রসারণ, এতে তোমাদের 5 মার্কস। এরপরে নাম্বার 4-এর থাকবে তোমাদের প্রবন্ধ রচনা, 2টি অপশন থাকবে তোমাদের, একটি লিখতে হবে, এখানে তোমাদের 15 মার্কস। আশা করি বুঝতে পেরেছো, এই তোমাদের 30 মার্কস। এরপরে বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা যে বিষয়টা করবে সেটা হলো বাংলা ব্যাকরণ যে বই রয়েছে তোমাদের বোর্ড বই, সেটা পড়বে। আশা করি তোমরা বেশ ভালোভাবেই পড়তে হবে, কারণ বাংলা ব্যাকরণের যে নৈবিত্তিক প্রশ্ন সেটা কিন্তু একটু অন্যান্য টিকেটস একটু হার্ড হয়। আশা করি তোমরা এর বিষয়টা দেখবে। এরপরে বিগত সালের যে এমসিকিউ, বিশেষ করে 2016 থেকে 2019 সালের যে বোর্ড প্রশ্নগুলো, এখন তোমরা বলতে পারো বোর্ড প্রশ্ন কোথায় পেলেন স্যার? বোর্ড প্রশ্ন বলতে তোমাদের কিন্তু আগে যারা পিছনে বিশেষ করে 2019 সাল পর্যন্ত কিন্তু তোমাদের এই জেএসসি পরীক্ষা হতো। জেএসসি পরীক্ষার কথা আমি বলছি, যেমন 2019, 18, 17 এবং 16 সাল এই সকল পরীক্ষায় কিন্তু যে বোর্ড প্রশ্নগুলো বা সেই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো জেএসসি পরীক্ষায় বা যেগুলো এসেছিল। এরপরে সাপ্লিমেন্ট টেস্ট পেপার বা তোমাদের বিশেষ করে তোমাদের বৃত্তি সহায়িকা বই থেকে এমসিকিউগুলো তোমরা দেখতে পারো। আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে, এবং যেটা তোমার পরীক্ষায় খুবই কাজে আসবে। এবং আমার চ্যানেল কিন্তু তোমাদের এমসিকিউর উপর একটি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেটাও দেখতে পারো। কিন্তু তার আগে কিন্তু অবশ্যই তোমাকে বাংলা ব্যাকরণ বইটা পড়তে হবে। তোমাদের হাতে কিন্তু সময় একেবারেই কম,
এখন থেকেই শুরু করতে হবে। এরপরে তোমাদের ব্যক্তিগত পত্র দিয়ে শুরু হবে। নাম্বার 1 তোমাদের ব্যক্তিগত পত্র, যেখানে এখানে 6টি আমি দিয়েছি। ব্যক্তিগত পত্র মাত্র আমি 6টি দিয়েছি, তোমরা ইউটিউবে বিভিন্ন জায়গায় এসে বেশিও পেয়ে যাবে, কিন্তু আমি মনে করি এই 6টি পড়লেই ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে সকল বোর্ডে। নাম্বার 1 দেখতে পাচ্ছ তোমরা, পরীক্ষায় অসুদ উপায় অর্থাৎ যেটা নকল বলো অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য একটি হুমকি স্বরূপ, এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লেখো। নাম্বার 2, তোমার কোনো বন্ধুর মা অথবা বাবা মারা গেছে, তাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি লেখো। নাম্বার 3, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পত্র লেখো। 4 নম্বরে, তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। নাম্বার 5, ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। নাম্বার 6, কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। এরপরে আমন্ত্রণপত্র অথবা নিমন্ত্রণপত্র, তোমার বিদ্যালয়ে নজরুল জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা করো। আমি এখানে একটি দিয়েছি, এর কারণ হলো এগুলো পরীক্ষায় সবসময় আসে না, কিন্তু যদি এসে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে, এই জন্য আমি একটা দিয়েছি, তোমরা এই একটা পড়ে যাবে ইনশাল্লাহ। যদি তোমার আসে তাহলে তোমরা অনায়াসে লিখতে পারবে। এরপরে আবেদনপত্র, এখানে আবেদনপত্র দিয়েছি আমি 6টি। নাম্বার 1 রয়েছে প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। নাম্বার 2, ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। ছাড়পত্র যেটাকে তোমরা টিসি বলো। এরপরে নাম্বার 3, শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। নাম্বার 4, ছাত্র কল্যাণ তহবিল অথবা দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন। নাম্বার 5, বিদ্যালয় ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। নাম্বার 6, বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা বরাবর একখানা আবেদনপত্র রচনা করো। এরপরে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, এটা হয়তো অনেকেই তোমাদের যে সাজেশনে দেয়নি, কিন্তু আমি তোমাদের জন্য দিয়েছি। এর কারণ হলো তোমাদের যে পত্র এবং দরখাস্ত এর ভিতরে আরও একটি অংশ হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো, এবং এটা প্রায় দেখা গেছে এটা আসে কিন্তু। এরপরে এখানে আমি মাত্র 5টি দিয়েছি, তোমরা এগুলো পড়ে যাবে, এগুলো অনেক সহজ। এর যে এই পত্রিকায় প্রকাশের জন্য চিঠি কীভাবে লিখবে তোমরা, এর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখবে। আশা করি তোমরা একটি ফরম্যাট শিখে আর এখানে 1 থেকে 5টি যে রয়েছে শুধু এগুলো পড়ে যাবে, অর্থাৎ তোমরা এগুলো জাস্ট বোঝার জন্য পড়ে যাবে আর একটা ফরম্যাট পড়বে, ইনশাল্লাহ তোমরা যে কোনোটা লিখতে পারবে নিজেদের ধারণা দিয়ে। সেজন্য অবশ্যই তোমাকে ফরম্যাটটি আসলে শিখতে হবে, খুবই ইজি, তোমরা সেই ভিডিওটা দেখে আসবে। নাম্বার 1 রয়েছে তোমাদের বিদ্যুৎ বিভ্রাট প্রতিরোধ কল্পে, অর্থাৎ বিদ্যুৎ যে লোডশেডিং যেটা বলো তোমরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা পত্রিকা প্রকাশের জন্য চিঠি। নাম্বার 2, বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য। নাম্বার 3, বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। নাম্বার 4, সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। নাম্বার 5, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। এরপরে রয়েছে সারাংশ ও সারমর্ম, তোমাদের দুইটাই পড়তে হবে, কারণ পরীক্ষায় কোনো অপশন থাকবে না, তোমার হয় সারাংশ আসবে না হয় সারমর্ম আসবে। এখানে 8টি রয়েছে, 8 মোট 16টি রয়েছে। নাম্বার 1 রয়েছে মানুষের মূল্য কোথায়। নাম্বার 2, আনন্দ প্রকাশ জীবনের শক্তি প্রবলতার প্রকাশ। নাম্বার 3, আজকে দুনিয়াটা আশ্চর্যজনকভাবে। নাম্বার 4, শ্রমিকের শ্রদ্ধার সঙ্গে। নাম্বার 5, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। নাম্বার 6, একজন মানুষ ভালো কি মন্দ। নাম্বার 7, সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। নাম্বার 8, কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা। এরপরে সারমর্ম, নাম্বার 1 রয়েছে সাম্যের গান গায়। নাম্বার 2, বসুমতী কেন তুমি এতই কৃপণা। নাম্বার 3, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। নাম্বার 4, এই যে বিপটি শ্রেণী হেরি সারি সারি। নাম্বার 5, কোথায় স্বর্গ কোথায় নরক। নাম্বার 6, হে সূর্য শীতের সূর্য। নাম্বার 7, পরের মুখে শেখা বলি পাখির মতো কেন বলিস। নাম্বার 8, পরের কারণে স্বার্থ দিয়ে বলি। এরপরে ভাব সম্প্রসারণ মাত্র 8টি দিয়েছি, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে। নাম্বার 1, করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ। নাম্বার 2, জন্মিলে মরিতে হবে। নাম্বার 3, এই জগতে হায় সে বেশি চায় আছে যার ভুরি ভুরি। নাম্বার 4, জ্ঞানহীন মানুষ পশু সমান। 5 নম্বর রয়েছে একতাই বল। 6তে রয়েছে লোভে পাপ পাপে মৃত্যু। নাম্বার 7, সকলে তরে সকলে আমরা। এটার আরও একটি নাম রয়েছে, সেটা হলো পুষ্প আপনার জন্য ফোটে না। নাম্বার 8, সঙ্গদোষে লোহাবাস। এরপরে সর্বশেষ প্রবন্ধ রচনা মাত্র 8টি দিয়েছি, ইনশাল্লাহ গ্যারান্টি এর ভিতর থেকে তোমরা
কমন পেয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি। নাম্বার 1 বাংলাদেশের ষড়ঋতু, নাম্বার 2 স্বদেশপ্রেম, নাম্বার 3 অধ্যাবসায়, নাম্বার 4 শ্রমের মর্যাদা, নাম্বার 6 নাম্বার 5 জুলাই বিপ্লব 2025, যেটাকে তোমরা গণ উত্থান বলতে পারো, ছাত্র আন্দোলন বলতে পারো। এটার বিভিন্ন নাম রয়েছে, আমি এখানে একটা দিয়েছি, বাকিগুলো তোমরা আসলে নিজেদের মতো বুঝে নেবে। নাম্বার 6 বাংলা নববর্ষ অথবা বাংলাদেশের উৎসব, যেটাই আসুক, যদি বাংলাদেশের উৎসব আসে তোমার নববর্ষ লিখবে, বাংলা নববর্ষ এটা বাংলাদেশের একটি উৎসব। নাম্বার 7 দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা মানব কল্যাণে বিজ্ঞান, একই বিষয়, দুটি নাম। এই দুটি নাম ছাড়া তোমরা আরও বিভিন্ন নামে থাকতে পারে, এখানে যে 8টি রয়েছে 8টির আরও বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, তোমরা সেগুলো বুঝে নেবে। নাম্বার 8 ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য অথবা দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। ইনশাল্লাহ আমার এই বাংলা দ্বিতীয় পত্র সাজেশনটা তোমরা কমন পেয়ে যাবে, এবং এটা যদি এই অনুসারে তোমরা যদি পড়ো, ইনশাল্লাহ আমি বলতে পারি তোমরা অবশ্যই বাংলা দ্বিতীয় পত্র, আর বাংলা দ্বিতীয় পত্র বলতে বাংলায় তোমরা ভালো করবে, বিশেষ করে দ্বিতীয় অংশ এবং প্রথম অংশ দুইটাই ভালো করবে। এবং আরেকটা বিষয় যেটা আমি বলছিলাম যে সর্বশেষে বলবো যে কেন আমার সাজেশনটা ডিফারেন্ট। তোমরা ইউটিউবে বিভিন্ন ধরনের সাজেশন পেয়ে যাবে, যেখানে খুব সাজেশনটাকে খুব শর্ট করা হয়েছে, খুব শর্ট করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে 5টি অধ্যায় পড়লে তোমরা সৃজনশীল কমন পেয়ে যাবে। আসলে তোমার সৃজনশীলের জন্য যে আমি যে অধ্যায়গুলো দিয়েছি সেই অধ্যায় ফোকাস রাখবো, অন্যান্য অধ্যায়গুলো পড়তে হবে। অর্থাৎ বৃত্তি পরীক্ষার আসলে ওরকম শর্ট কোনো সাজেশন হয় না, কারণ যারা বৃত্তি পাবে বা যারা বৃত্তির উদ্দেশ্যে পরীক্ষা দিচ্ছে তাদের পুরো বইটিই ভালো করে পড়তে হবে, যেন যে কোনো স্থান থেকে প্রশ্ন আসলে তারা অনায়াসে অ্যান্সার করতে পারে। সেক্ষেত্রে তারা কিছু কিছু অধ্যায় ফোকাস রাখতে পারে সৃজনশীলের জন্য, যেগুলো আমি দিয়েছি। আর কেউ যদি 5টি অধ্যায় পরে বাকি অধ্যায়গুলো বাদ রাখে, সে কিন্তু বিশাল আকারের মারা খাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার সাজেশনটা ফলো করো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী সাজেশনগুলো দেখার জন্য আমন্ত্রণ থাকবে, আর আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এতে তোমাদেরই সুবিধা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য।